পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাভা, পর্ব সংখ্যা ৩২। কবির মারা গেছে এই সংবাদটা যেন জ্যাসের জন্য বিশাল কিছু ছিল। জ্যাসের পিছু পিছু হামজাও এসেছে। জ্যাস এসেই আইসিইউতে ঢুকে ডাক্তারদের বারবার বলতে শুরু করলো, আপনারা ভালো করে দেখুন, এমনটা হতে পারে না। কিছু সময় আগেও বলেছিলেন বিপদমুক্ত, তাহলে এখন মারা কিভাবে গেল? ডাক্তার জ্যাসকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বের হয়ে গেল। জ্যাস কবিরের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে চোখ বন্ধ করে নিল। কবির জ্যাসের জন্য কি ছিল তা হয়তো কবির নিজেও জানে না। দূর থেকে জ্যাস সবসময় কবিরকে সাহায্য করেছিল। ভালো একটা জীবন দেওয়ার চেষ্টায় মন্ত্রীপদ নিতে নিষেধ করেছে, তবুও সে পারল না। যে অ্যাক্সিডেন্ট করিয়েছে তার 14 গোষ্ঠীকে ছাড়বে না জ্যাস। তার হঠাৎ মনে হলো কিছু একটা মিস্টেক আছে। সে দ্রুত বাহিরে এসে বলল সিসিটিভি ফুটেজ চেক করতে। জ্যাস নিজের সামনে থেকে পুরোটা দেখল। সন্দেহর মতো কিছুই নেই। ফারহানা অজ্ঞান হয়ে গেছে স্বামীর মৃত্যুর খবর শুনেই। সবাই কাঁদছে। করবী স্থির চোখে জ্যাসের ছোটাছুটি দেখল। কেমন অদ্ভুতভাবে ওর ভেতরটা শান্তি পাচ্ছে। এমনটাই তো চেয়েছিল। এই বাড়ির প্রতিটা সদস্যর মৃত্যু জ্যাসের চোখের সামনে। কবিরের লাশ শিকদার বাড়ির বাগানে নিয়ে আসা হলো। কত কত আত্মীয় স্বজন আজ ভিড় জমিয়েছে। মিস এলিনাও এসেছে মাস্ক আর কালো গাউন পরে, মাথায় ঘোমটা দিয়ে। করবী ফারহানাকে বোঝাচ্ছে, চুমকি টুম্পাও বোঝাচ্ছে। শাইলা সিদ্দিকী বাইজিদ শিকদারকে কবিরের লাশের সামনে নিয়ে আসলো হুইল চেয়ার টেনে। বাইজিদ শিকদার রক্তলাল চোখে তাকিয়ে আছে শাইলা সিদ্দিকীর দিকে। উনি তো ভালো করেই জানেন কবিরকে শাইলা সিদ্দিকী ক্ষমতার লোভে মেরেছে। জ্যাস কবিরের লাশটা কাঁধে তুলে প্রতিজ্ঞা করলো যে আজ ওর কাঁধে ভাই তুলেছে, জ্যাস শিকদার ওর কাঁধে ঠিক এভাবে পুরো পরিবার তুলবে। শাইলা সিদ্দিকীও কাঁদছে, লোক দেখানো কান্না। হামজা খবর নিয়ে এসে ছুটে গিয়ে জ্যাসের কাছে ফিসফিস করে বলল, ড্রাইভারকে কেউ মেরে ফেলেছে, সকল প্রমাণ শেষ করে ফেলেছে। জ্যাস দায়সারাভাবে বলে উঠল, আমি খুনি পেয়ে গেছি। লাশ নিয়ে কবরস্থানে চলে গেল। পেছনে রেখে গেল এক স্ত্রীর আর্তনাদ। ফারহানা পেটে হাত রেখে বলে উঠল, আমার সন্তান পিতার ভালোবাসা পাওয়ার আগেই সে এতিম হয়ে গেল। হামজা জানাজা দিয়ে ফিরে আসলো। মিস এলিনাকে দেখে বলল, তুমি এখানে? দেখে খুশি হয়েছি। এমন একটা খারাপ সংবাদ শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। এলিনার কথায় হামজা বুঝল সে একজন সঠিক মানুষকে ভালোবেসেছে, যার মনটা অনেক ভালো। হামজা কিছুটা ইমোশনাল হয়ে এলিনার দিকে এগিয়ে এসে নিজের হাতটা বাড়িয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি এলিনা। করবী মিস এলিনাকে খুঁজেই এদিকে এসেছিল, কিন্তু হামজার এমন কথা শুনে মাথার ঘোমটা আরও টেনে এগিয়ে এসে বলল, শুনেছি বিয়ে বাড়িতে প্রপোজ করে, কিন্তু কখনো শুনিনি মৃত বাড়িতে কাউকে প্রপোজ করতে। হামজা ভাই, আপনার বসের ভাইয়ের মরার দিনে আপনি একজনকে প্রপোজ করছেন? হামজা ভয়ের সাথে সাথে এলিনার হাত ছেড়ে দূরে সরে দাঁড়িয়ে বলে উঠল, কি বলছেন ভাবি? আমি তো মজা করছিলাম ওনার সাথে। আমাদের মতো পুরুষদের ভালোবাসার মতো ফালতু কাজে টাইম দেওয়ার মতো সময় কোথায়? বলেই হামজা সেখান থেকে চলে গেল। হামজা চলে যেতেই এলিনা করবীর দিকে তাকিয়ে হেসে উঠল। ওদের পরিকল্পনা অনেকটাই এগিয়ে গেছে। শিকদার বাড়ি মৃত্যুপুরীতে পরিণত হবে। কবরস্থান থেকে সবাই এক এক করে চলে আসলো। শুধু বসে রইল জ্যাস। সে বসে মাটিগুলো হাতে নিয়ে বলে উঠল, ভাই, মনে আছে আপনার আমার সেই যন্ত্রণাময় দিনগুলো, যখন শাইলা সিদ্দিকী আমার গায়ে হাত তুলত, আপনি একমাত্র ঢাল হয়ে সামনে এসে দাঁড়াতেন। একবার যখন গরম চা ফেলে দিল, আপনি শাইলা সিদ্দিকীর উপর গরম চা ফেলে দিয়েছিলেন। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে অনেক মেরেছিল আপনাকে। আমি ভুলিনি ভাই। এইগুলো দুঃস্বপ্নের মতো আমার আজও পিছু ছাড়েনি। আমি আপনার সন্তানকে দেখে রাখবো, বাবার ভালোবাসা না দিতে পারি, ভালো চাচ্চু হব, এইগুলো আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আপনার পরিবারকে আগলে রাখবো। তবে ভাবিও একটা জীবন আছে, সে যদি চলে যেতে চায় আমি বাধা দিব না। আপনার খুনি আমাদের ঘরেই আছে, বহু পুরনো কিছু হিসাবও যে তোলা আছে। আমি তাকে আপনার মতোই সুন্দর একটা মৃত্যু উপহার দেব। কবরের কিছুটা দূরে একটা গাছে একজন মেয়ে বসে জ্যাসের এমন অবস্থা দেখে খিলখিল করে হাসে। জ্যাস আজ অনেক রাত করে ঘরে আসে। করবীর সাথে তেমন কথা বলে না। করবী জ্যাস এসেছে বুঝে রুম থেকে বের হয়ে খাবার গরম করে আনে। জ্যাস ব্যালকনিতে বসে সিগারেট টানছে। করবী নাকে ওড়না চেপে জ্যাসের সামনে খাবার রেখে বলে উঠল, হাত মুখ ধুয়ে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। জ্যাস তর্ক করে না, আর চুপচাপ সিগারেট ফেলে ফ্রেশ হয়ে এসে করবীকে বলে, আরও একটা প্লেট নিয়ে আসো, একা একা খেতে ভালো লাগে না। করবীর হঠাৎ মনে হয় ও জ্যাসকে সঙ্গ দিচ্ছে।
যার ফলে জ্যাস ভালো করে বুঝবে না করবি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিল। করবি সোজা রুমে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জ্যাস সেদিকে তাকিয়ে হাসলো। আকাশের দিকে তাকিয়ে একাই প্লেটের খাবার তুলে নিল। সকাল সকাল শাইলা সিদ্দিকীর চিৎকারে সবাই দৌড়ে বাহিরে আসলো। রাতে একসাথে তার 3 ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুব বাজেভাবে মারা গেছে। শাইলা সিদ্দিকী পাগলের মতো কাঁদতে শুরু করলো। তার এক ছেলে হসপিটালে ভর্তি, 3 ভাই মারা গেছে। স্বামী অচল। সে নিজেকে পাগলের মতো আঘাত করতে করতে কাঁদতে শুরু করলো। আশিক আর ফারহান এগিয়ে এসে ওনাকে শান্ত করার চেষ্টা করে বলল, চলুন আপনার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এমনিতেই গতকাল আমাদের কবির আমাদের ছেড়ে চলে গেছে। একের পর এক কী হচ্ছে সব বুঝতে পারছি না। শায়লা সিদ্দিকী চিৎকার করে বলে উঠল, এই জ্যাশ করেছে সব কিছু। ওই গুন্ডা ছেলে করেছে। আমার এক ছেলেকে হসপিটাল ভর্তি করিয়েছে, এখন আমার ভাইদের মেরেছে। ওকে আমি ছাড়বো না। কোনো রকম ওনাকে চুপ করিয়ে নিয়ে যাওয়া হলো। করবী এতক্ষণ দাঁড়িয়ে সব দেখলো। এই প্রথম চুমকি করবীর সাথে কথা বলল, জ্যাশ ভাই কি ঘরে আছে? করবী হ্যাঁ বলতেই ভয়ে চমকে বলে উঠল, একটু পর দেখা যাবে এই মহিলাকেও পৃথিবী থেকে বিদায় করে দেবে। ফারহানা নিজের রুম থেকে সব শুনল। বিষাদের চোখ ঝাপসা হয়ে আসলো। এক এক করে মানুষ কেন হারিয়ে যায়, ভালোবাসা কেন তাদের আটকে রাখতে পারে না। টুম্পা নিজের স্বামীর রুমে গেল ছোট মেয়েটাকে নিয়ে। বাইজিদ শিকদার টুম্পাকে দেখে অসন্তুষ্ট হলো। বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করেছিল, এখন তো একটা মেয়েও হয়ে গেছে। সুস্থ হয়ে আরও একটা বিয়ে করবে। শাইলাকে ডিভোর্স দেবে, দরকার হলে টুম্পাকেও। আর নতুন বউকে নিয়ে শান্তিতে থাকবে। টুম্পা এসে স্বামীর পায়ের জুতো মুছে দিল শাড়ির আঁচল দিয়ে। তারপর শান্ত কণ্ঠে বলল, আমি আপনাকে ডিভোর্স দিয়েছি শিকদার সাহেব। 3 মাস পর এমনিতেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, আপনার সাইন ছাড়াও। ওই দিন মার্কেটে গিয়ে একজন পুরুষের সাথে পরিচয় হলো। তারপর আমাদের কলে প্রচুর কথা হতো। আমার মেয়েটাকেও নিজের সন্তানের মতো ভালোবাসে। আমি আজ তার কাছে চলে যাচ্ছি, আর আপনাকে যাওয়ার আগে কিছু একটা দিতে চাই। বাইজিদ শিকদার ভাবলো ভালোবাসার পরশ হিসেবে চুমু এঁকে দেবে টুম্পা, কিন্তু না। টুম্পা ওর শরীরের শক্তি দিয়ে বাইজিদ শিকদারের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, খুব অল্প কিছু এটা, এর চেয়ে বড় কিছু করবি দিবে। আমি ওর চোখে আগুন দেখেছি, সেই আগুনে পুরো শিকদার বাড়ি পড়বে। টুম্পা বের হয়ে নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দ্বিতীয়বার আর ফুলেও ফিরে তাকায় না এই বাড়ির দিকে। রিয়া আর ওর মা মেহরাবকে নিয়ে বাড়িতে ফিরেছে। মেহরাব এর পায়ে আঘাত এখনো ভালো হয়নি, তাই মামাদের মৃত্যুর খবর শুনেও যেতে পারছে না। সার্ভেন্ট মেহরাবকে রুমে শুইয়ে দিয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে স্যার? মেহরাব নিষেধ করে। রিয়া এসেই খুঁজতে শুরু করে জ্যাসকে। যেহেতু জ্যাসের রুমে যাওয়া নিষেধ, তাই রুমের সামনেই ঘুরঘুর করে। ওর মা গিয়ে ফারহানাকে বোঝায়, খাবার খাওয়াতে চায়, নিজের জন্য না হোক সন্তানের জন্য। আপনাকে মৃত্যু আনন্দ দেয় নাকি মানুষের রক্ত? করবী জ্যাসের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। জ্যাস কিছু বলে না। করবী আবারও বলে উঠল, আমি আপনার সাথে সারা জীবন তো এভাবে থাকতে পারবো না। জ্যাস ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কিভাবে থাকতে চাও? করবী উত্তর না দিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। জ্যাস করবীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে ওর পাশে বসল। করবী রেগে যাবে জেনেও ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত চিন্তিত আমার বউ? করবী জ্যাসের হাত থেকে এক ঝটকায় নিজের হাত সরিয়ে কথা পাল্টে বলে উঠল, মেহরাব এসেছে, আপনার একবার ওকে দেখে আসা প্রয়োজন। জ্যাস ক্লান্ত ভঙ্গিতে বিছানায় শরীর এড়িয়ে বলল, আমার প্রয়োজন নেই, তাহলে আমি দেখে আসি। করবীর কথা জ্যাস কোনো উত্তর দিল না, তাই করবী দাঁড়িয়ে মাথার ঘোমটা টেনে বলল, এখনই চলে আসব। করবী রুম থেকে বের হতেই জ্যাস চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ কি হচ্ছে ওর ভেতর? কেন এত শান্ত হয়ে গেছে? সব কিছুতেই অনীহা দেখা দিচ্ছে। করবী নিচে এসে রিয়াকে মোবাইলে কারোর সাথে খিলখিল করে হাসতে দেখে অবাক হলো। একটা মৃত বাড়িতে কিভাবে মানুষ এভাবে হাসতে পারে? কবির মারা গেছে মাত্র 2 দিন, অথচ ওর বইয়ের মুখ ছাড়া সবার মুখ দেখলেই বোঝা যায় এতে তাদের কিছুই যায় আসে না। করবীকে দেখে রিহা ফোন কেটে ওর সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? করবী কিছু না বলে পাশ কাটাতে চাইলে রিয়া ওর হাত চেপে ধরল। করবী বিরক্ত হয়ে বলে উঠল, তোমার কি আমার পেছনে লেগে থাকা ছাড়া আর কোনো কাজ নেই? রিয়া কিছুটা ভাব নিয়ে বলল, তোমার মতো একটা 3rd ক্লাস মেয়ের পিছনে আমি লাগবো? লাইক সিরিয়াসলি? আমি শুধু তোমাকে বোঝাতে যাচ্ছি, জ্যাস তোমাকে একদিন ঠিক ছুঁড়ে ফেলে দেবে। করবী হালকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তারপর তুমি তাকে বিয়ে করে নিও? নাকি তোমার মধ্যে এমন আকর্ষণের কিছুই নেই যা দিয়ে বিবাহিত ইউজ করা পুরুষকেও নিজের করতে পারবে না? রিয়া রেগে করবীর গালে হাত তুলতে চাইলে
করবি ওর হাত মুচড়ে ধরে বলে উঠল, এমন ভুল দ্বিতীয়বার করলে হাত মুচড়ে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। ওই জ্যাসের প্রতি তোমার মতো মেয়েদের ইন্টারেস্ট থাকবে, কিন্তু আমার মতো করবিদের না। করবি মেহেরাবের রুমে এসে দেখলো মেহেরাব পানির বোতল নিতে চাচ্ছে কিন্তু পারছে না, তাই করবি এগিয়ে এসে ওর হাতে দিল। মেহেরাব করবিকে নিজের রুমে আসতে দেখে আনন্দে বলে উঠল, এই প্রথম তোমার পায়ের ধুলো পড়লো আমার রুমে। করবি করবি অবাক হয়, এতটুকুতে এত খুশি হওয়ার কি আছে। সে মেহেরাবকে জিজ্ঞেস করে, আপনি এখন কেমন আছেন? মেহেরাব খুশি খুশি বলে, এখন অনেকটা ভালো আছি, কিন্তু কবির ভাইয়ের মৃত্যুটা মেনে নিতে পারছি না। করবির চোখে ভেসে ওঠে সেই দৃশ্যটা, কিভাবে নিষ্ঠুরভাবে কেউ কবিরকে শেষ করেছিল। মেহেরাব আবার বলে উঠল, বসো না। করবি একটা টুলে গিয়ে বসলো। মেহেরাব কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, হসপিটালে কি হলো, কিভাবে ও কবিরের মৃত্যুর খবর শুনলো সব বলতে শুরু করলো। সে এইসব কেন বলছে, এইগুলো তো কোনো প্রয়োজনীয় কথা নয়, সে জানে, তবুও বলতে ভালো লাগছে তাই বলছে। করবির সাথে এত এত কথা বলতে পারছে, এটাই তো অনেক। এমন অসুস্থ সে সারা জীবন থাকতে চায়। করবি তার পাশে বসে এভাবে মনোযোগ সহকারে শুনবে আরও বলবে। করবি কোনো একটা অজুহাত খুঁজতে থাকলো বের হওয়ার জন্য, কিন্তু মেহেরাব তো থামছেই না। মেহেরাব এত কথা বলে করবি ভাবতেও পারেনি। সবসময় চুপচাপ চেয়ে থাকা লোকটা এত কথা বলতে পারে, এটা সত্যি অবাক করছে করবিকে। করবি ভেবেচিন্তে বলল, আমাকে এখন যেতে হবে। আপনার ভাই আমাকে কফি আনতে পাঠিয়েছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। করবি চলে যাচ্ছে ভাবতেই মন খারাপ হলো মেহেরাবের, তাই ও পেটে হাত দিয়ে ব্যথা পাওয়ার মতো শব্দ করে বলল, একটা হেল্প করবেন করবি? করবি কি হেল্প বলতেই মেহেরাব বলল, আমাকে একটু ওয়াশরুমে ধরে নিয়ে যেতে পারবেন? করবি অপ্রস্তুত হয়ে পড়ল, তবুও না করতে পারল না। নিজের কোমল হাতে মেহেরাবের হাত শক্ত করে ধরে দূরত্ব বজায় রেখে ওয়াশরুমে পৌঁছে দিল। ও বেরিয়েছে রাত 10টায়, এখন বাজতে চলেছে 12টা। করবি টেনশনেও পড়ে গেল। মেহেরাব অনেক দেরি করে বের হলো, তারপর আবারও করবি ওকে ধরে বিছানায় শুয়ে বের হয়ে গেল। মেহেরাব যেন এতক্ষণ স্বপ্নে ছিল। সে নিজের হাতটা বুকে চেপে ধরে রাখলো, কখন আবার সামনে এনে চুমো খাচ্ছে, কারণ এই হাতে করবির স্পর্শ লেগে আছে। করবি মেহেরাবের কাছ থেকে বাইজিদ শিকদারের রুমে এসে ওনাকে মেডিসিন দিয়ে বলল, আপনার গালে কিসের চিহ্ন? বাইজিদ শিকদার মুখ ঘুরিয়ে নিল। করবি হালকা হেসে গেল ফারহানার কাছে। ফারহানা এখনও কিছু খায়নি। করবি ভালোবেসে ওর সামনে এক লোকমা তুলে ধরতেই ও শব্দ করে কেঁদে উঠল। করবি যেন ওর কষ্ট বুঝতে পারছে। ওর চোখ ভিজে উঠল ফারহানার কষ্টে। একজন পাপ করে আর তার পাপের জন্য কতজনের চোখের জল ঝরে, বুক খালি হয়। সব শেষে করে 1:25 করবি নিজের রুমে আসে। রুম অন্ধকার, তাই কিছুটা ভয় পেয়ে ধীরে ধীরে সামনের দিকে গেল। ছোট্ট একটা মোমবাতি জ্বালানো, তার পাশে জ্যাস বসে আছে। করবি রুমে আসতে দেখে সে বলে উঠল, আমি ছিলাম মোমবাতি আর সে ছিল রাত। আমি জ্বলেছিলাম তার জন্য, আর সে অপেক্ষা করেছিল সূর্যের জন্য। এটার মানে কি জানো করবি ফুল? করবির বুক কেঁপে ওঠে। করবি ফুল, এত ছোট একটা শব্দ ও মানুষকে কাঁপিয়ে তুলতে পারে। করবি নিজেকে সামলে বলে উঠল, মোম ক্ষণস্থায়ী, সূর্য চিরস্থায়ী। তার সূর্যের জন্য অপেক্ষা করা সঠিক বলে আমি মনে করছি। যা শেষে বলে উঠল, মানুষও তো ক্ষণস্থায়ী, তাহলে কি মানুষের জন্য অপেক্ষা করা উচিত নয়? করবীর উত্তর না দিয়ে বলে উঠল, রুম অন্ধকার কেন, আর আপনি এখনো জেগে কেন? জ্যাস কিছু বলে না। উঠে গিয়ে লাইট জ্বালিয়ে করবীর মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ কি করছিলে? ফারহানার কাছে ছিলাম, কিন্তু মেহেরাবের কাছে যাওয়ার কথা ছিল, গিয়েছিলাম। ও আচ্ছা, কতক্ষণ ছিলে? 2 ঘন্টা। ও, তো এতক্ষণ একজন পরপুরুষের রুমে 2 ঘন্টা কি করছিলে? কথা বলছিলাম। আর আর কি? আর কিছু না, ওয়াশরুমে নিয়ে গিয়েছিলাম। আর আচ্ছা, কোথায় স্পর্শ করেছিল? করবীর প্রচুর রাগ হচ্ছে হাতে। জাস কিছু সময় চুপ থেকে বলল, হাতটা ধুয়েছ? করবী অবাক হয়ে বলে, আজব, হাত ধুতে যাব কেন? জ্যাস গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ছাড়াও অন্য পুরুষের হাত লেগেছে মানে তোমার হাত অপবিত্র হয়ে গেছে। ভালো করে ঘষে ঘষে ধুয়ে আসো। করবী কিছুটা রেগে বলল, আমার ঘুম পেয়েছে, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো। জ্যাস এতক্ষণ স্বাভাবিকভাবে প্রশ্ন করল। করবী খেয়াল করেনি ওর হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে জ্যাস নিজের রাগ নিয়ন্ত্রণ করছিল এতক্ষণ। জ্যাস রাগী দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুমি যাবে নাকি আমি নিয়ে যাব? করবী জ্যাসের মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ রেগে গেল কেন? করবী ঘাড় তাড়ামো করে বিছানায় শুয়ে পড়ল। জ্যাস প্রচুর রেগে এক ঝটকায় ওকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের বাথটাবে ঠান্ডা পানিতে বসিয়ে দিল। সাথে সাথে করবী ভিজে গেল। জ্যাস ঠান্ডা শীতল কণ্ঠে বলে উঠল,
পরপুরুষের স্পর্শ, আমার বউ অপবিত্র হয়ে এটা আমি বেঁচে থাকতে হবে না, আমি মরে যাওয়ার পরও হবে না। তুমি অপবিত্র হলে আমার ছোঁয়ায় হবে, কারণ পাপিষ্ঠ মানুষের স্পর্শ হালাল সম্পর্ক অপবিত্র হয়ে যায়। বলেই সে চলে গেল। করবি রেগে চিৎকার করে উঠল, এর প্রতিশোধ আমি অবশ্যই নিব জ্যাজ শিকদার। এই শীতে আমাকে গোসল করতে হচ্ছে। জ্যাস কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বলে উঠল, অভ্যাস করে নাও, খুব জলদি এটা দিনে রাতে 10 বার করে করতে হবে। আজ হামজার জীবনের সবচেয়ে সুন্দর দিন গিয়েছে। আজ সে এলিনার সাথে অনেক ঘুরেছে, অনেক আনন্দ করেছে, হাত ধরেছে, চোখে চোখ রেখেছে, ফুল দিয়েছে, ভালোবাসা প্রকাশ করেছে, এলিনার সাথে ছবিও তুলেছে। যদিও এলিনার মুখ সে এখনো দেখেনি, তাতেই ওর অনুভূতি এলিনার জন্য মিথ্যে নয়। এলিনা দেখতে যেমনই হোক, এলিনা ওর জীবন পাল্টে দিচ্ছে। হামজা নিজের মনেই হাসে, সে কখনো এলিনাকে ছাড়বে না, প্রয়োজনে পৃথিবীর সব কিছু ছেড়ে দেবে। হামজা এলিনার ছবি একটা বের করে মোবাইলে চুমো খেলো, শান্তি লাগছে এখন। মোবাইল বেজে উঠতেই হামজা স্বপ্নের দুনিয়া থেকে বের হলো। জ্যাস কল দিয়েছে। হ্যালো। জ্যাসের ডাকে হামজা বলে উঠল, দ্বিতীয় কাজও শুরু করে দিয়েছি। গুড, এখন কি করছিস? হামজা খুবই বিরক্ত হলো। বেটার সাথে বউ থেকে রাত 2টায় কল দিয়ে বলে কি করছিস? আরে ভাই, আমি কি তোর প্রেমিকা? তবুও নিজেকে সামলে বলল, ছবি দেখি। এত রাতে তুই কিসের ছবি দেখিস বাপ? ছি, ওই সব। হামজা খুবই কনফিউজড হয়ে বলল, কোন সব? বলেই হঠাৎ মনে পড়ল জ্যাস কি মন করেছে। সাথে সাথে হামজা রেগে বলে উঠল, শালা, তোর বউ আছে, তুই দেখ ওই সব। আমার বউ নাই, উত্তেজনা সামলানোর মানুষও নাই, তাই আমি প্রেমিকার ছবি দেখে রাত পার করছি। জ্যাস হেসে উঠল। এই ছেলের মাথা গেছে প্রেমে পড়ে। সেই ছোট থেকে একসাথে ওরা বড় হয়েছে। হামজা ছিল জ্যাসের ফটোকপি। ওর মন পাথরের তৈরি ভাবত জ্যাস। কখনো মায়া জিনিসটা ওর মধ্যে ছিল না। প্রেম, ভালোবাসা, বিয়ে এইসব স্বপ্নের বাহিরে ছিল। কত মানুষকে নির্দয়ভাবে মেরেছে, হাত কাঁপেনি, আর্তনাদ শুনেও। আজ সে ছেলে প্রেম পড়ে কি হয়ে গেল? ভাবতে হবে মেয়েটার মধ্যে কিছু তো আছে। হাসবি না জ্যাস? আমি ওর কপালে একটা চুমু খেলাম এবং জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে মিস করো? কিন্তু তার ছবি তো কোনো কথা বলে না। জ্যাস এবার সত্যি সত্যি ভেবে নিল হামজা পাগল হয়ে গেছে, না হয় ছবি কিভাবে কথা বলবে। জ্যাস কল কেটে দিল। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, জ্যাস শিকদার কখনো কারো প্রেমে পড়বে না, এমন পাগলও হবে না, কারণ জ্যাস শিকদারের জন্য মেয়েরা পাগল হয়। তখনই ওর ভেতরের সত্তা ওকে মনে করিয়ে দিল, তোর বউও তো মেয়ে, সে তো তোকে ভালোবাসে না। নিজের বউকে এখনো নিজের প্রেমে ফেলতে পারছিস না, তুই পুরুষ তো।